পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 4। তুবা প্রার্থনার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার মুখের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, শোন প্রার্থনা, তুই এখন যেই বাড়িতে যাচ্ছিস ওটা কিন্তু তোর বাড়ি না, ওটা অন্যের বাড়ি। তাই দয়া করে ওই বাড়ির কিছু ভাঙচুর করিস না। প্রার্থনা কড়া চোখে তাকিয়ে বলল, তোর কেন মনে হচ্ছে আমি অন্যের বাড়িতে গিয়ে ভাঙচুর করব? তুই যা রেগে গেছিস আমার তো ভয়ই লাগছে এখন। ভাই, যাই করিস আর তাই করিস, শুধু মানিজ্যটার খেয়াস না। আমার মাথা গরম না করে তোর মুখটা বন্ধ রাখ ভাই। আহাদ মুখ তুলে বলল, তোমরা একে অপরকে ভাই ভাই ডাকছো কেন? প্রার্থনা আহাদের দিকে তাকিয়ে বলল, এই পটকা, তোর মুখ বন্ধ রাখ। আহাদ আর কোনো কথা বলল না। সে পিছু ফিরে কয়েকবার তার ভাইকে খুঁজল, কিন্তু দেখল না। বাড়ির দরজার কাছে এসে কলিং বেল চাপল প্রার্থনা। মিনিট 2 পর দরজা খুলে দিল আহাদের আম্মু রুমি। তার কোলে রয়েছে তাদের ছোট ছেলে আনাম। রুমি নিজের বড় ছেলেকে অপরিচিত 2 মেয়ের সঙ্গে দেখে চমকে উঠেছে। এই ছেলে না বড় ভাই মেহেদির সঙ্গে বের হলো, সে কোথায়? আর এই মেয়েদের সঙ্গে কেন? আশপাশে নজর বুলিয়ে আবার প্রার্থনার তোবার মুখের দিকে তাকালো। দুজনের পরনে কলেজ ড্রেস, মাথায় সাদা হিজাব, গলায় কলেজের আইডি কার্ড ঝুলছে। রুমি আতঙ্কিত কণ্ঠে বলল, কে তোমরা? আহাদকে কোথায় পেলে? ছেলের দিকে তাকিয়ে বলল, আহাদ, তুমি এই আন্টিদের কাছে কিভাবে গেলে? তোমার ভাইয়া কোথায়? আহাদ নাক মুখ কুচকে বলল, আম্মু, এটা আমার আন্টি নয়, আমার বউ, যার কথা তোমাকে বলেছিলাম। ছেলের কথা শুনে রুমির চোখ জোড়া অস্বাভাবিক বড় হয়ে গেল। বিস্মিত চোখে একবার ছেলেকে দেখতে লাগলো, আবার প্রার্থনার তোবাকে দেখতে লাগলো। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো প্রার্থনাকে। এই মেয়েকে তার ছেলে বিয়ে করবে? পেছন থেকে রুমির শ্বশুর এগিয়ে আসতে আসতে বললেন, কে এসেছে রুমি? রুমি পেছন ফিরে বলল, আপনার মেঝো নাতি বউ নিয়ে এসেছে। হ্যাঁ। ভদ্রলোক এগিয়ে এসে দাঁড়ালেন। চোখে পাওয়ারের চশমা, পরনে সাদা গেঞ্জি আর নীল সাদা চেকের লুঙ্গি, চুলদারি সব লাল। ভদ্রলোক প্রার্থনা আর তোবাকে ভালোভাবে দেখে বললেন, তোমাদের বাড়ি কোথায়? তোবা হাসার চেষ্টা করে বলল, সামনেই দাদু। ভদ্রলোক নাতির দিকে তাকিয়ে বললেন, তোমার বউ কোনটা? নাকি দুজনকেই বিয়ে করেছ? আহাদ চোখ মুখ কুচকে বলল, এখনো বিয়ে করিনি। আর দুজনকে কেন বিয়ে করব? ও আমার হাত ধরে আছে মানে আমি ওকেই ভালোবাসি। প্রার্থনা দ্রুত আহাদের হাত ছেড়ে দিল। কটমট করে তাকালো একবার আহাদের মুখের দিকে। বজ্জাত ছেলে। এই ছেলে যদি আরেকটু বড় হতো তবে চড়িয়ে দাঁত ফেলে দিত সে। ভেবেছিল বাড়িতে বিচার দিলে আহাদ শাসন পাবে, কিন্তু পুরো পরিবার যেভাবে বিষয়টি নিয়ে এক প্রকার মজার ছলে মেতে উঠেছে, তাতে প্রার্থনার নিজেরই ভেমড়ি খাওয়ার দশা। আজ যে ইতোমধ্যে বাড়িতেও তার বিয়ের কথা জানিয়ে রেখেছে, তা প্রার্থনা কল্পনাই করেনি। প্রার্থনা নিজেকে সামলে গম্ভীর হয়ে রুমির দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনার ছেলে এখনও অনেক ছোট, সেজন্য বিষয়টাকে প্রথমে মজার ছলেই নিয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হয় ওকে এসবে আশকারা না দিয়ে একটু শাসন করা দরকার। এর মধ্যে একজন মধ্যবয়স্ক নারী এগিয়ে আসতে আসতে বলেন, কার শাসন দরকার? কে কী করেছে? সবাই এগিয়ে আসা নাইটের দিকে তাকালো। তিনি কাছে এসে 4 জনের মাঝখানে আহাদকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন, কিন্তু নিজের ছেলেকে আশেপাশে কোথাও দেখতে পেলেন না। ওনার ছেলেই কিছু করেনি তো, কিন্তু সে তো মেয়েদের উত্ত্যক্ত করার মতন ছেলে না। রুমি বড় জায়ের দিকে তাকিয়ে বলল, আপনার গুণধর ভাতিজা যেই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল সেই এসেছে, আর সাথে করে তার বিচারের কাঠগড়াও নিয়ে এসেছে। রুমির কথা শুনে বড় যা সাজেদা বেগম মাথার ওপর থেকে চশমা নামিয়ে চোখে পড়লেন। তারপর প্রার্থনা আর তোবাকে ভালোভাবে দেখলেন। আহাদের দিকে তাকিয়ে বলে, এই, তোমার তো সাহস কম না? এই মেয়েকে তুমি বিয়ে করতে চাও? এই মেয়ে তোমাকে লাথি দিলে তোমার সব হাড়গোড় যে গুঁড়ো হয়ে যাবে সে খেয়াল আছে? বড় আম্মুর কথা শুনে আহাদ খান এবার বেশ চটে গেল। সে কোমরে হাত রেখে চেঁচিয়ে বলল, বড় আম্মু, আমার গার্লফ্রেন্ডের নামে এসব কি বলছো? ও আমাকে খুব ভালোবাসে, আদর করে আমার চুলও ঘেটে দিয়েছে। প্রার্থনার ইচ্ছে করছে এই মুহূর্তে একটা সাইক্লোন বইয়ে দিতে। তুবা পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। প্রার্থনা আগের চেয়েও গম্ভীর হয়ে রুমের দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি আসলে রসিকতা করতে আসিনি। আপনাদের ফ্যামিলি ম্যাটার আপনারা বুঝবেন, কিন্তু আপনার ছেলেকে সামলান। আহাদ মানুষ ছোট হলেও ওর কথাবার্তা ছোটদের মতন না। রাস্তাঘাটে পথ আটকে ফুল দেওয়া পর্যন্ত মারা যায়, কিন্তু ডার্লিং বলে কিস চাওয়া এসব কোনো বাচ্চার লক্ষণ না। এরপর যদি ও আমার সামনে এসব বলে, আমি কিন্তু আপনাদের বাড়ি আসবো না। প্রার্থনার মুখে কিসের কথা শুনে 3 জনের চেহারার রং বদলে গেছে। রুমি লজ্জিত হলো ভীষণ। চুয়াল শক্ত করে ছেলের দিকে তাকিয়ে বলল, এই বয়সে রাস্তাঘাটে গিয়ে এসব? চুরিয়ে দাঁত ফেলে দেবো তোমার। কে শিখিয়েছে এসব?
আহাদ মুখ কালো করে মায়ের দিকে তাকিয়ে রইল। রিমি শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আব্বা আপনাকে কত বলি এসব বিয়ে প্রেম প্রীতিদের কথা ওকে বলবেন না, দেখলেন তো এখন কি করেছে। সাজেদা বেগম বললেন, আহাদ এসব কি বলছো, ছি ছি, মান সম্মান আর রাখলে না। প্রার্থনা বলল, আসছি আমরা, ওকে ভালোভাবে বুঝিয়ে বলবেন আর কোনোদিন কাউকে যেন এসব না বলে। প্রার্থনা আর দাঁড়ালো না, ঘুরে হাঁটা শুরু করলো। তুবা সবাইকে টাটা দেখিয়ে দ্রুত পা চালিয়ে প্রার্থনার কাছে এলো। বাম হাতটা শক্ত করে চেপে ধরে বলল, থ্যাঙ্কস দোস্ত, তুই যেভাবে এসেছিলি আমি তো ভেবেছিলাম আজ খান সাহেবের বাড়িতে তাণ্ডব শুরু হবে। আমাকে কি তোর অভদ্র মনে হয় যে অন্যের বাড়িতে এসে অভদ্রতা করব? আরে না, তুই তো অনেক ভালো। প্রার্থনা আচমকা তোমার গাল টিপে হাসি মুখে বলল, তুই তো আরও ভালো। তোমার হাসি আরও চওড়া হলো, কিন্তু হঠাৎই সে ভাবুক হয়ে বলল, বড় খান সাহেবকে তো দেখলাম না। আমার মনে হচ্ছে ওই বেটাই ছোটটাকে কিসের কথা শিখিয়ে দিয়েছিল। আমার তা মনে হচ্ছে না। ছোটটার হাঁটুর সমান বুদ্ধিও বোধহয় ওটার মাথায় নেই। এমন মনে হচ্ছে কেন? গাধা নাকি তুই? ছোটটার বুক চিতিয়ে আসে প্রপোজ করতে, আর বড়টা গিয়ে লুকিয়ে থাকে। তুবা খিলখিল করে হাসতে হাসতে বলল, তা যা বলেছিস ভাই। কথা বলতে বলতে প্রার্থনার বাড়ির সামনে চলে এসলো দুজন। তুবার বাড়ি আরও 4টা বাড়ি পড়ে। গেটের সামনে রোহান দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে তোবার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল, হার্টবিট বেড়ে গেল। রোহানকে তার একদম পছন্দ নয়, কারণ রোহান হাসে কম। তার মনে হয় রোহান বেশিরভাগ সময় রেগে থাকে। এই যে মাত্র তার দিকে তাকিয়েছিল, তাতেও তোমার মনে হচ্ছে রোহান রেগে মেগে বোম হয়ে তার দিকেই তাকিয়েছিল। সে দ্রুত প্রার্থনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, হাত ছাড় এখন। রোহান বোনের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? তুবা আবার বলল, প্রার্থনা আমার হাত ছাড়। রোহান আবার তাকালো তুবার মুখের দিকে। তাকে তাকাতে দেখেই তুবার কলিজা লাফিয়ে উঠল যেন। সে আরও বেশি ছটফট করতে লাগলো। সে এমনিতে এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে, কিন্তু গত কয়েকদিন ধরে আসে না, কারণ রোহান বাড়িতে এসেছে। রোহান যখনই বাড়িতে আসে সে তখনই এ বাড়ি আসা বন্ধ করে দেয়। হাতটা ছাড় না ভাই। রোহান বোনের দিকে তাকিয়ে আগের মতো করেই বলে, প্রার্থনা এত দেরি হলো কেন আজ? তুবা হাত টানাটানি করতে লাগলো। প্রার্থনা তার হাত চেপে ধরে রেখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওই একটা বাচ্চাকে দিতে তার বাড়িতে গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হলো। কার বাচ্চা? চিনি না তো। ওই মোড়ের ওখানে বড় একটা কৃষ্ণচূড়া গাছ আছে না, ওখানে এ বাড়ি। তুবা এমন করছে কেন? প্রার্থনা তোমার মুখের দিকে তাকালো এবার। তারপর চোখ মুখে দুষ্টামি হাসি ফুটিয়ে বলল, হাগা পেয়েছে বোধহয়। প্রার্থনার কথা শুনে তুবা স্তব্ধ হয়ে একদম স্থির হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ প্রার্থনার মুখের দিকে তাকিয়ে থেকে রোহানের দিকে তাকালো। তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে 40 সাথে মাটির নিচে চলে যেতে। কটমট করে তাকালো প্রার্থনার মুখের দিকে। রোহান বলল, আচ্ছা ওকে ছেড়ে দিয়ে ভেতরে আয়। প্রার্থনা তুবার হাত ছেড়ে দিয়ে ভাইয়ের সঙ্গে পা বাড়ালো ভেতরের দিকে। তুবা আগের মতোই দাঁড়িয়ে রইল। হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে তাকালো রোহান। তুবা ঘুরে বাড়ির দিকে দৌড়। রোহান মুচকি মুচকি হাসতে লাগলো। বেচারির চেহারা দেখার মতো হয়েছিল। ভীষণ লজ্জা পেয়েছে। তার বোনটাও হয়েছে ভারী দুষ্ট। ড্রয়িং রুমে আসতেই সখিনা বেগম প্রার্থনার দিকে তাকিয়ে বললেন, আজকে এত দেরি হইল কেন? ভাইকে যা বলেছে বাকিদেরও তাই বলল প্রার্থনা, তাই বেশি কিছু বলল না তাকে। শুধু রোহান বলে দিল আর কখনো যেন এমন দেরি না করে। আজ রাতে ঘুমানোর আগে ফোনটা ফ্লাইট মোডে দিয়ে তারপর ঘুমালো প্রার্থনা। কোনো অসভ্য বাদর কল করে তার আরামের ঘুমের 12টা বাজাক সে চায় না। অন্য সাধারণ দিনগুলোর মতোই আরও একটা সপ্তাহ পেরিয়ে গেল প্রার্থনার। এই পুরো 1 সপ্তাহ সে শোয়ার আগেই ফোন ফ্লাইট মোডে দিয়ে তারপর শুয়েছে। দিনের বেলা কোনো অপরিচিত নাম্বার থেকে কল এলেও রিসিভ করেনি। রাতের খাবার খেয়ে রুমে ফিরে আসতেই দেখলো বিছানার উপর থাকা ফোনটার স্ক্রিনে আলো জ্বলছে, সঙ্গে শব্দ তুলে কাঁপছে। কাছে এগিয়ে গিয়ে দেখলো অপরিচিত নাম্বার। কল কেটে দিল প্রার্থনা। কিছু সময় বাদে আবার কল এলো। প্রার্থনা আবার কেটে দিল। সে যতবার কল কেটে দিচ্ছে ততবার ওপাশ থেকে কল আসছে। এবার রিসিভ করে তারপর কাটতে লাগলো। এই কল দেওয়া আর কাটাকাটির খেলা চললো প্রায় 15 মিনিট ধরে। 15 মিনিট পর কল রিসিভ করে আর কাটলো না প্রার্থনা। লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে ভেসে এলো যুবকের ব্যস্ত আর অনুরোধ মেশানো কণ্ঠস্বর, প্লিজ ম্যাম প্লিজ, এবার আর কলটা কাটবেন না। আমাকে 1টা মিনিট সময় দিন প্লিজ। আমি জানি আমি আপনাকে অনেক বিরক্ত করছি, অনেক বাজে কথাও বলেছি যেগুলো আমার বলা একদম উচিত হয়নি। সরি, আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। আমি সত্যিই সরি, প্লিজ মাফ করে দেবেন আমায়। আমি ইচ্ছে করে ওই সব কথা বলিনি, বাধ্য হয়ে বলতে হয়েছিল। প্লিজ প্লিজ
মাফ করে দেবেন আমার। যুবকটি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। তার শ্বাস নেওয়ার শব্দ ওই পাশ থেকে স্পষ্ট শুনতে পারছে প্রার্থনা। বেচারা হাঁপিয়ে গেছে এক নাগাড়ে কথাগুলো বলতে গিয়ে। ম্যাম শুনছেন? প্রার্থনা ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। প্লিজ মাফ করবেন আমায়। আমি সত্যি সত্যি ইচ্ছে করে আপনাকে এই কথাগুলো বলিনি। আমার ফ্রেন্ডরা আমাকে চাপে ফেলে বাধ্য করেছিল বলার জন্য। আমি যা যা বলেছিলাম সব ওদের শিখিয়ে দেওয়া কথা। আমি নিজে থেকে কিছু বলিনি। আপনার সঙ্গে কদিন কথা বলতে না পেরে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, পড়াশোনায় মন বসাতে পারছি না, কিছু ভালো লাগছে না।